আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাবার কাশি দিন দিন যেন বেড়েই চলেছে। নিঃশব্দ রাতে কাশিটা যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠেছিল। একসময় মনে হচ্ছিল পুরো ঘরটা কেবল বাবার ফুসফুস ভাঙ্গা কাশির প্রতিধ্বনিতে কাঁপছে। কোনো ওষুধ নেই, চিকিৎসা তো অনেক দূরের কথা। এই ঘরে এখন আর কাউকে বলা যায় না বাবার ওষুধ ফুরিয়ে গেছে, একটু এনে দাও। রাত যত গভীর হয়েছে কাশি তত গা জড়ানো হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। প্রতিবার কাশির সঙ্গে বাবার বুকটা যেন ফেটে পড়েছে। আর মা অসহায় চোখে তাকিয়ে শুধু বলছে, ঘুমিয়ে পড়ো, ঘুম এলেই কাশি থেমে যাবে। তখনও বিশ্বাস ছিল ঘুম একটুখানি শান্তি নিয়ে আসবে, তাই মা বাবার পাশে শুয়ে পড়লেন। একটু পরে কাশি সত্যিই থেমে গেল। মা ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছেন বাবা। ঘুম জড়ানো চোখ দুটো অর্ধেক বুঝে আসার আগেই আচমকা শরীরে সাড়া পেয়ে উঠে বসেন তিনি। বাবার শরীর কেঁপে উঠছে, দুই চোখ বিস্ফারিত, মুখ খোলা, নিঃশ্বাস যেন বুকের ভেতর জমে জমে আটকে গেছে। মা বোঝার আগেই সবকিছু ঘটে গেল দুঃস্বপ্নের মতো। বাবা কিছু বলতে চাইছেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। অজানা যন্ত্রণায় বাবার শরীরটা ছটফট করতে লাগলো। আর মা বোবা কান্নায় হুঙ্কার ফাটিয়ে উঠলেন। কি হয়েছে তোমার? কথা বলো, কোথায় কষ্ট হচ্ছে? আমি আসি না, বলো কোথায় কষ্ট হচ্ছে। কিন্তু সেই কান্না ভেজা ডাকে কোনো সাড়া নেই। বাবার শরীর থেমে গেল, ছটফটানি স্তব্ধ হয়ে গেল একদম বন্ধ সময়ে। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মায়ের চোখের দিকে, মুখটা হা করে আছে, যেন অসংখ্য অনুনয়, অনুরোধ কিংবা ভালোবাসার কিছু কথা জমেছিল, যা বলার আগেই নিঃশেষ হয়ে গেছে সবকিছু। মা বাবার বুকের ওপর ঝুঁকে পড়লেন, জড়িয়ে ধরলেন তাকে। তুমি কিভাবে আমাকে একা ফেলে চলে গেলে? আমি তো এখনো একা থাকতে শিখিনি। এই নির্জন ঘর, এই নীরব দেয়ালগুলো আমাকে কেমন যেন গিলে ফেলতে চাই। তোমার পাশে শুয়ে থাকলেই বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম। আর আজ তো সেই নিঃশ্বাসটাই দুচ্ছও লাগছে। তার কণ্ঠ ফেটে যাচ্ছে আর চোখ থেকে যেন অনর্গল জল ঝরছে। কেউ নেই তখন পাশে, কেবল নিঃশব্দ ঘর, নিভে আসা বাতি আর এক মৃত পুরুষের হা করে থাকা মুখ। এই রাত, এই মুহূর্ত, এই নিস্তব্ধ কান্না চিরকাল ঘুরে ঘুরে বাজবে মায়ের বুকের ভেতর। কারণ আজ থেকে তিনি শুধু বিধবা নন, তিনি একজন স্ত্রী যিনি স্বামীর শেষ নিঃশ্বাসের মুহূর্তে কিছুই করতে পারেননি। এই অপরাধ, এই অসহতা তাকে জ্বলতে থাকবে প্রতিটি নিঃশ্বাসে যতদিন প্রাণ থাকবে। দীপু গভীর নিঃশ্বাস ফেলল, ভাবনায় ডুবে রইল কিছুক্ষণ। রাতে গ্যারেজের কাজ শেষ করে একটুক করে গোয়ালঘরের কাজ করবে, এই সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছে। 5-7 দিন পর গোয়ালঘর দাঁড়িয়ে যাবে হয়তো, কিন্তু এরপর গোয়ালঘর বানালেই তো গরু এসে ঢুকবে না। পরক্ষণেই মনে হলো গরু কেনার টাকা কোথায় পাবে? এত টাকা একসাথে হাতে নেই, আর ধারও চাইবে, কিন্তু কার কাছে? এই শহরে কারোর সাথে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যার কাছে লজ্জা না পেয়ে সাহস করে টাকা চাইতে পারবে। একবার ভাবলো গ্যারেজের মালিকের কাছে বলবে, না, তিনি শুধু জায়গা দিয়েছেন। তার উপর আবার কিছু চাইলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পুরনো পাড়ার কাউকে ফোন করে বলবে, না, যেখানে একবার বিদায় নিয়ে এসেছি সেখানে আর ফিরতে চাই না। দীপু চুপ করে জানালার পাশে এসে দাঁড়াই। রাতে হালকা বাতাসে চোখ দুটো যেন আপন মনেই ভিজে উঠল। তারপর নিজের মনেই ফিসফিস করে বলল, তবে কি স্বপ্নটা এখানেই থেমে যাবে? কিন্তু পরক্ষণেই রিয়ার হাসি মুখটা চোখে ভেসে উঠল। যেই মেয়েটা নিজের হাতে ফসল ফলিয়েছে, পয়সা জমিয়ে বাসটিন কিনে এনেছে, তার স্বপ্ন ভেঙে গেলে কি মানায়? নিজেকে আবার শক্ত করলো দীপু। ভেবে নিল একটা কিছু করতেই হবে। ভোরবেলায় কসাইপট্টির দোকানগুলোতে গিয়ে খোঁজ নেবে কোনো খামারের পুরনো গরু বিক্রি হয় কিনা। গরু পুরনো হলেও স্বপ্নটা তো নতুন, আর সেই স্বপ্নকেই বাঁচিয়ে রাখতে এখন সবচেয়ে বড় দায়িত্ব। সকালবেলার হালকা আলো যেন বিষাদের চাদরে ঢাকা। প্রতিদিনের মতোই প্রতিবেশী ছোট নাতনি এলো মা বাবার খোঁজ নিতে। দরজার পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকতেই থমকে দাঁড়ালো সে। বিছানায় নিতর হয়ে পড়ে আছেন তার প্রিয় দাদু, পাশেই মূর্তির মতো নিশ্চুপ হয়ে বসে আছেন দাদিমা। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা, কিন্তু মুখে কোনো শব্দ নেই, শুধু একরাশ শূন্যতা। দাদিমা বলে ছুটে গিয়ে 2 হাত দিয়ে নাড়িয়ে দিল মেয়েটি। এই ছোট্ট ধাক্কায় যেন ঘোর কাটলো দাদিমার। তখনই বুকে মুখ চেপে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। মা বললেন, আমি একা হয়ে গেলাম রে, আমার আর কেউ রইল না। বুক ভরা কান্নায় ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক অসমাপ্ত জীবনের আহাজারি। তার গলার স্বর কেঁপে উঠছিল, যেন বুকের ভিতর জমে থাকা শতাব্দীর শোক একসাথে বেরিয়ে আসতে চাইছে। মা বলল, কত কথা হইতেছিল, আর একটু সময় দিলে না হয় সেই সব বলেই যেত। কিন্তু না, সেই চোখ দুটো এখনো আমার দিকেই তাকিয়ে আছে, যেন বলতে চাইছে কিছু যার কোনোদিন জানা হবে না। ছোট্ট মেয়েটি ছুটে গেল তার বাড়িতে। লোক জানাজানি হওয়ার পর ছুটে এলো গ্রামবাসীর অনেকেই। একজন বৃদ্ধ প্রতিবেশী এক টুকরো সাদা চাদর এনে শরীর ঢেকে দিল। ঘরটায় তখন শুধু একটাই শব্দ, কান্নার। স্বামী হারানোর, সঙ্গ হারানোর অশ্রুতে জলের মতো ভেসে যাচ্ছে ঘরের প্রতিটি কোণ। বাড়ির উঠোন জুড়ে শোকের ভর। ধীরে ধীরে পাড়ার 2-1 এসে জড়ো হচ্ছেন। একজন মাঝবয়সী গ্রামবাসী নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, উনার ছেলে মেয়েদের তো একবার খবর দেওয়া উচিত, অন্তত শেষবারের মতো বাবাকে এক নজর দেখে নিক। এই কথা শুনেই যেন অগ্নিগর্ভ হয়ে উঠলেন মা। চোখের পানি এখনো মোছেননি,
কিন্তু কণ্ঠটা কঠিন হয়ে উঠল, যেন বুকের অতল তলানি থেকে উঠে এলো বহুদিনের ক্ষোভ আর অভিমান। মা বলল, না, কেউ ফোন করবেন না, তাদের এই অধিকার নেই। যারা জীবিত থাকতে একবার খবর নিতে জানলো না, মরণকালে এসে চোখ ভিজিয়ে কি হবে? তার গলা ভারী কিন্তু স্পষ্ট। আমি চাই না কেউ আসুক। তাদের দরকার ছিল যখন উনি কাশিতে কষ্ট পেতেন, নিঃশ্বাসের জন্য হাহাকার করতেন, তখন এসে একটু খোঁজখবর নেওয়া। তখন তো কারোর সময় ছিল না। আজ এই নিথর শরীর দেখে অভিনয় করতে আসবে? না, আমি সেই অভিনয়ের বোঝা আর সহ্য করতে পারবো না। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। পাশে দাঁড়ানো কয়েকজন বৃদ্ধ মাথা নিচু করে ফেললেন। কারোর মুখে আর কোনো কথা এলো না, শুধু বাতাস ভারী হয়ে উঠল। এক অপূর্ণ ভালোবাসা আর প্রাপ্য যত্নের অভাবে অকাল ফুরিয়ে যাওয়া জীবন স্মৃতি। ঘরের কোণে রাখা চাদরে ঢাকা দেহটার দিকে তাকিয়ে মা নিঃশব্দে বললেন, তুমি দেখো কেমন করে আমি তোমার দাফন কাফনের কাজ সম্পন্ন করি, কাউকে না ডেকে। শুধু আমি, তোমার জীবনের একমাত্র সাথী। তোমার মৃত্যুতেও একা। আমি কথা দিয়েছিলাম না, শেষ নিঃশ্বাস অবধি তোমার পাশে থাকবো। দেখো, আমার কথা আমি রেখেছি। কেউ না থাকুক, আমি এখনো তোমার পাশে আছি। পাড়া প্রতিবেশীরা মিলে শেষ বিদায়ে সব আয়োজন করে ফেললো। কেউ কাফনের কাপড় গুছিয়ে দিচ্ছে, কেউ চোখের কোণে পানি মুছতে চুপি চুপি। একজন বলল, চলুন এবার নিয়ে যাই, অনেক সময় হয়ে গেছে। গোসল করানো শেষ, সাদা কাফনের কাপড়ে মুড়ে দেওয়া হলো সেই মানুষটিকে, যার ঘামে একদিন সংসারটা বেঁচেছিল, বড় হয়েছিল সন্তানগুলো। আজ তিনি নিঃসঙ্গ মৃত্যু। মা চুপচাপ বসেছিলেন এক কোনায়, মাঝে মধ্যে কাপা কাপা হাতে কাপড়ের প্রান্তটা ঠিক করে দিচ্ছিলেন। মুখে কোনো শব্দ নেই, তবে চোখে কান্না নয়, যেন এক গুমড়ে ওঠা সমুদ্র। যখন লাশটা বাড়ি থেকে বের করা হলো, তখনই হঠাৎ ছুটে এসে কাফনের গায়ে চেপে পড়লেন মা। ওরে না না, নিয়ে যাস না ওনাকে, আমার ঘরটাই তো এবার খালি হয়ে গেল। তার মুখ না দেখে আজ আমি কি করে বাঁচবো? পাড়ার বয়স্ক একজন কাঁদতে কাঁদতে বললেন, আহা জীবন, একটি নয়, দুইটি নয়, পাঁচটি সন্তান, তবু আজ মনে হচ্ছে উনি যেন নিঃসন্তানই ছিলেন। আরেকজন বলল, দুই ছেলের থেকেও আজ তার খাটিয়ে ধরার মতো কেউ নেই। অথচ তাদের খাওয়াতে বাঁচাতে গিয়ে এই হাতগুলোই কত কিছুর ভার বইতে হইতো এক সময়। আর মেয়েগুলো, তারা তো জানতেই পারলো না যে তাদের বাবা চিরদিনের জন্য চোখ বুজেছেন। শুধু এই জানাটাই নয়, জানলেও আসতো কিনা সেটাই বাকি জানে। এক মহিলা ফিসফিস করে বললেন, শুধুমাত্র লোভ। হ্যাঁ, লোভ একটা গোটা পরিবারকে খণ্ড বিখণ্ড করে দিল। যেখানে ভালোবাসার জায়গা ছিল, সেখানে জায়গা করে নিল অভিমান আর স্বার্থ। গোরস্থানের পথে যাওয়ার সময় মা একবার পিছন থেকে চিৎকার করে উঠলেন, তুমি কিভাবে আমাকে একা ফেলে গেলে? এই ঘরে, এই উঠোনে, এই শূন্যতায় আমি এখন কাকে ডাকবো? কোথায় পাবো সেই কাঁধ যে আমার অভিমানটাও হাসি মুখে বয়ে নিত? তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দরজার চৌকাঠে বসে পড়ে দুই হাত তুলে কাঁদতে লাগলেন। তুমি ছাড়া কেউ তো আমার নিজের মতো ছিল না। এখন থেকে আমি কেবলই নামাজের দোয়া করব আর এই শূন্য বিছানায় কাঁদবো। তার কণ্ঠে যখন কান্নার দোমাটকে মিশে যায়, তখন আকাশটা যেন আরো মেঘলা হয়ে ওঠে। পাড়ার ছায়াগুলো আরো ভারী হয়ে নেমে আসে সেই নিঃসঙ্গ উঠোন জুড়ে। আর সবাই চুপ করে, নিস্তব্ধ, ধীরে ধীরে এগিয়ে যায় কবরস্থানের পথে, একটা বাবার নিঃশব্দ বিদায় দেখতে। গোরস্থানের নিস্তব্ধতা তখন চরমে, চারপাশ ধুলো আর শোকে ভারী নিস্তব্ধতা। দাফন শেষ, মাটি চাপা পড়ে গেছে সেই মানুষটি, যার সাথে জীবনের প্রতিটি সকাল সন্ধ্যা পার করেছিল মা। সবাই যখন ধীরে ধীরে গোরস্থান ছেড়ে বাড়ি ফিরতে লাগলো, মা তখন দৌড়ে বাবার কবরে এক কোণে চুপচাপ এসে দাঁড়ালেন। চোখ দুটি এখন নিঃশেষ, যেন কান্নার সব জল শেষ হয়ে গেছে। তার কাপা ঠোঁট দুটো নড়ল, কিন্তু কারোর জন্য নয়, মাটির নিচে ঘুমিয়ে থাকা তার জীবনের একমাত্র অবলম্বনের উদ্দেশ্যে। মা বললেন, তুমি তো বলেছিলে আগে চলে যাব আমি, তুমি আবার কবরের পাশে বসে কোরআন পড়বে, কিন্তু সব ভুল করে গেলে তুমি। তোমার সঙ্গ ছাড়া আমি যে বাঁচতে জানি না, তোমার নীরবতা এতটা ভারী হতে পারে ভাবতেও পারিনি। তুমি তো আমার সব কথা শুনতে, এখন আমার কথাগুলো কাকে বলবো? মা ঝুঁকে কবরের পাশে এক মুঠো মাটি ছুঁয়ে বললেন, তুমি না থাকলে আমার জন্য তো আর কেউ নেই। সন্তান আছে তবু যেন নেই, তারা বাঁচে শুধু নিজেদের জন্য। আমরা ছিলাম শুধু তাদের জন্মদাত্রী, বাঁচার অংশীদার কখনোই না। তিনি নিঃশব্দে চোখ দুটো বন্ধ করে বসে পড়লেন কবরের পাশে। একটানা বিড়বিড় করে যেতে লাগলেন, যেখানে থেকো ভালো থেকো, আমার কষ্টের খবর জানবে না, জানলেও ফিরবে না। তবু জানো, আমি রোজ এখানে এসে বসে থাকবো, যতদিন না আমাকেও তোমার পাশে এনে শুইয়ে দেয়। দূর থেকে কেউ একজন বলল, চলুন চাচি চলুন। কিন্তু মা যেন শুনতেই পেলেন না, তার দৃষ্টি স্থির মাটির দিকে, সেই মাটির নিচে লুকিয়ে থাকা ভালোবাসার শেষ আশ্রয়ের দিকে। চারিদিক তখন বিকেলের নিস্তব্ধতা, পাখিরা নিরে ফিরছে, আর একজন স্ত্রী ধীরে ফিরছে শূন্য ঘরে, যেখানে তার জন্য অপেক্ষা করছে শুধু এক নিঃশব্দ দেয়াল আর কিছু অজর অবক্ত কান্না। নিস্তব্ধ সন্ধ্যায় পাড়ার এক নাতনি এসে এক থালা খাবার নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। মায়ের দিকে তাকিয়ে হালকা হাসি এসে বলছিল, দাদিমা একটু ভাত এনে দিলাম, সারাদিন তো কিছুই খাননি। মা চুপচাপ তার মুখের দিকে তাকিয়েছিলেন, চোখে জল, ঠোঁটে কোনো শব্দ নেই।
নাতনিকে শুধু মাথা নেড়ে কৃতজ্ঞ জানিয়ে খাবারের থালাটা হাতে নিলেন। চৌকির এক কোণে থালাটা রেখে বসে রইলেন এক দৃষ্টিতে। ভাতের গন্ধ ছড়ালেও যেন তার মন ছুঁয়ে গেল না। এক টুকরো মাছ, এক ডোক ডাল, সবকিছু নিঃশব্দ হয়ে পড়ে রইল তার সামনে। একসময় উঠে খাবারটা ঢেলে জানালার কাছে রেখে দিলেন তিনি। মুখে শুধু বললেন, যার সাথে খেতে ভালো লাগতো সে তো আর পাশে নেই, তবে আজ এই ভাত কিভাবে নামবে গলা দিয়ে? ক্ষুধা তো পেটে নয়, ক্ষুধা তো ছিল ভালোবাসার সঙ্গের। সে তো আজ কবরে ঘুমায়। মায়ের মতো নীরব ঘরটাও নিস্তব্ধ হয়ে রইল। বাতাসে থালার গন্ধ মিলিয়ে গেলেও মায়ের বুকের কান্না যেন জমে রইল সেই এক ফোঁটা অশ্রুর মতো, যা কোনো শব্দ না করে শুধু ভিতরটা ক্রমশে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রাত 10টায় একটু পরে আজ বাড়ি ফিরছে দীপু। দিনভর ক্লান্তির ছাপ চোখে মুখে স্পষ্ট, তবুও মুখে একরাশ অদ্ভুত তৃপ্তি। খাবারটা তাড়াতাড়ি গিয়ে নিয়ে বারান্দার এক কোণে রাখা বাঁশগুলো নিয়ে কাজ শুরু করে দিল দীপু। মাটির উপর আঁচড় কেটে মাপজোপ করছে। হাতের করারটা কাঁপতে কাঁপতে এগোচ্ছে বাঁশের গায়ে। রিয়া এই দিক ওই দিক গুছিয়ে স্নেহাকে ঘুম পাড়িয়ে দিয়ে দীপুর পাশে এসে দাঁড়ালো। হাতের টর্চটা তুলে সাবধানে দীপুর দিকে ধরলো। আলোর নিচে তার কপালের ঘাম চিকচিক করছে। হাতের রগ ফুলে উঠেছে বাঁশ কাটার পরিশ্রমে। দীপু থেমে একটু দম নিয়ে বলল, গোয়ালঘর তো বানিয়ে ফেলবো, কিন্তু গরুটা কিনবো কিভাবে? এই হাত দুটোই তো আছে আমার, কিন্তু টাকাটা ধার করবো কে দিবে বলো এত টাকা? রিয়া মিলান হেসে বললাম, সময় হোক, একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ যখন ইস্তা দেন তখন রসদও দিয়ে দেন। তুমি কাজটা মন দিয়ে করো, গরুটাও ঠিক একদিন আসবে এই উঠোনেই। দীপু রিয়ার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটার চোখে যে বিশ্বাস আছে তা যেন ছায়া হয়ে পড়ছে রাতের আধারেও। চারিদিক নিস্তব্ধ, শুধু করাত কাটার শব্দ আর দূরে শিয়ালের হু ডাক। এই রাত, এই বাঁশ, এই ঘাম, সবকিছুর মাঝখানে একটি স্বপ্ন দাঁড়িয়ে আছে। নিজের হাতে বানাবো একটা ছোট্ট গোয়াল ঘর, আর সেই ঘরে দুটো প্রাণের বসতি। ফ্লোরে বসে আছেন মা। মা কখনো নীরব, কখনো চিৎকার দিয়ে কেঁদে উঠছেন। তুমি তো আর ফিরবে না। এই ঘরটা এখন কেমন খালি খালি লাগে, শুধু দেয়াল আর নিঃশব্দতা। তোমার কাশির আওয়াজ, তোমার ঘুমের শব্দ, সব কোথায় গেল? চুপচাপ বিছানার ধারে গিয়ে বসলেন মা। বিছানার এক কোণে এখনো ভাঁজ হয়ে আছে, যেখানে প্রতিদিন বসে বাবা নিজের পায়ের শিরায় তেল মাখতেন। মা বিছানায় বাবার জায়গায় হাত বুলিয়ে বললেন, তুমি জানো আমি তো এখনো তোমার জন্য ভাত রান্না করতে ইচ্ছা করে, তোমার জন্য পানির গ্লাস টেবিলে তুলে রাখতে ইচ্ছা করে, কিন্তু আর তো কেউ বলবে না তুমিও একটু খেয়ে নাও। এই বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা না থাকুক, আমরা আছি তো একে অপরের জন্য। হঠাৎ আবার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন তিনি। সামান্য বাতাসে জানালার পর্দা দুলে উঠল। মা ফিসফিস করে বললেন, এই বাতাসটা কি তোমার নিঃশ্বাস? তুমি কি এখনো আসো আমার পাশে, নাকি একদম একা করে চলে গেলে আমাকে? বাইরে তখন রাত ঘনিয়ে এসেছে, চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক ঘরটা আরো ভয়ের মতো হয়ে ওঠে। তিনি সারা রাত বাবার ছবির দিকে চেয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়েন এক সময়। চোখ বন্ধ করলেই চোখের কোণে অশ্রু শুকায় না, আর মনে মনে শুধু বলে, তুমি তো ছিলে আমার সব কথা বলার মানুষ। এখন এই নীরবতাকে আমি কি নামে ডাকবো? এ কেমন একাকিত্ব, যেখানে কান্নাও আর সান্ত্বনা দেয় না। রাতের নীরবতা যেন ওদের কথা শুনে অবাকে থমকে আসে। চারপাশ নিঃশব্দ, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক। তবুও কাজের হাত থামে না দীপুর। রিয়া পাশে বসে বাঁশের খুঁটির মাথা আঁচল দিয়ে মুছে দিতে দিতে বললাম, রাত 2টা সুই সুই করলো, এবার ঘুমাতে আসেন, কাল আবার কাজ থাকবে, গ্যারেজেও আছে। দীপু হালকা হেসে বললাম, তোমার সাথে গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগছে, ক্লান্তিও লাগছে না। রিয়া বললাম, আপনার শরীর তো লোহার নয়, বিশ্রামও তো দরকার। দীপু বলল, যত্ন করার জন্য তুমি তো আসো। রিয়া বলল, আপনি সবকিছুতেই কি করে এমন করে ঠাট্টা করেন বলুন তো? দীপু এবার গম্ভীর গলায় বললাম, সারাদিন কাজের চাপে মুখ দেখাও হয় না, কথা তো দূরের কথা, রাতের এই মুহূর্তটাই তো আমার একটু বাঁচার সময়। জানো রিয়া, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার আশ্রয়, আমার মানসিক শান্তির ঘর। তুমি চাইলে বহু আগেই চলে যেতে পারতে, এক পরিচয়হীন ছেলেকে ছেড়ে দিতে পারতে। সমাজও তো সেই সুযোগ দিয়েছিল তোমায়, কিন্তু তুমি তা করনি। এই তোমাকেই আমি শ্রদ্ধা করি। রিয়া মিলান হেসে বলল, আপনার মতো স্বামী থাকলে কোনো স্ত্রী চলে যেতে চাইবে না। সম্পর্ক তো দুজনের পথ চলা, একজন থেমে গেলে গন্তব্যে পৌঁছানো হয় না। ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এগুলো এক পাক্কি হলে সংসার হয় না, বোঝা হয়ে যায়। দীপু আর কিছু বলল না, তবে কাজের ফাঁকে রিয়ার দিকে একবার তাকিয়ে হালকা করে হাতটা ছুঁয়ে বলল, চলো আজ রাতে বাকি কাজটা থাক। রিয়া বলল, ঘুমাবে? দীপু বলল, না, আজকে তোমার পাশে একটু বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করছে, শুধু তোমায় পাশে নিয়ে। আকাশের তারা জানো সে মুহূর্তে একটু বেশি ঝলমল করে উঠল। রিয়া দীপুর ক্লান্তি মুখটা একবার দেখে মৃদু হেসে বলল, দাঁড়ান তাহলে 2 কাপ চা করে আনি, আপনি অনেকক্ষণ ধরে একটানা কাজ করছেন, শরীরটা একটু চা পেলে স্বস্তি পাবে। দীপু হালকা এসে বলল, তুমি পাশে থাকলেই তো স্বস্তি পাই, চা তো শুধু বাহানা। রিয়া চোখে একটু মায়ার ছায়া এনে বলল, বাহানাই হোক, তবু এই রাতের নীরবতায় একটু চায়ের ধোয়া আর দুজনের নিঃশব্দ আলাপ, এটুকুই তো আমাদের ছোট্ট সুখ। আপনি খানিকটা জিরিয়ে নিন, আমি চা বানিয়ে দিচ্ছি।
দীপু বাঁশের খুঁটি মাথায় হাত রেখে বসে পড়ল। দূরের আকাশে চাঁদের আলোয় ঘুম পাড়েনি গান গাইছে যেন। রিয়া রান্নাঘরে ঢুকে চুলার আগুনে একটু চা বসালো। পাত্রে দুধ, আদা আর এক চিমটে ভালোবাসা ফোটাতে ফোটাতে ভাবলো, এই তো জীবন, এক মুঠো চা আর দুজনের নির্ভরতা। মুহূর্ত পরে হাতে ধোয়া ওঠা 2 কাপ চা নিয়ে ফিরে এলো সে। দুটো মন চুপচাপ বসে একাকী রাতটাকে ভাগাভাগি করে নিচ্ছে, একটু গল্প, একটু ভালোবাসা আর বহু না বলা অনুভবের ভাষায়। ধীরে বসে যাওয়া সেই গভীর রাতে হঠাৎ করেই বেজে উঠল ফোন। ঘরটা স্তব্ধ, নিঃশব্দে ঘুমিয়ে রয়েছে সবাই, কেবল মা জেগে উঠেছেন। অন্ধকারে হাতে ফোনটা ধরতেই ওপার থেকে শোনা গেল আশঙ্কায় ডুবে থাকা এক কণ্ঠ, খালাম্মা, ভাইয়া খুব অসুস্থ। হঠাৎ করেই কোমরের নিচটা অবশ হয়ে গেছে, না কোনো ধাক্কা, না কোনো জখম, তবু দাঁড়াতে পারছে না। মা যেন কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলেন, মাটিতে ভর দিয়ে খাটের বিছানায় বসে রইলেন। তার কাঁপা কাঁপা হাতে ফোনটা বেঁচে থাকার আশার মতো করে ধরে রাখলেন। মা বললেন, ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ খালাম্মা, এমার্জেন্সিতে নিচ্ছি, আপনি দোয়া কইরেন। ফোনটা কেটে গেলে মা নিঃশব্দে দেয়ালে ভর দিয়ে চোখ বন্ধ করলেন। কোনো শব্দ করলেন না, কোনো কান্না নয়, শুধু ভিতরে চাপা এক বেদনায় টনটন করে উঠল হৃদয়টা। মা বললেন, আল্লাহ তুমি করুণাময়, আমার ছেলেকে আবার হাঁটতে দাও, আমি আর কোনো কিছুর জন্য তোমার কাছে কিছুই চাইব না। মা এক দৃষ্টিতে ফাঁকা দেয়ালের দিকে তাকিয়ে রইলেন, চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। নিঃশব্দ হালকা কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে নিজেই বললেন, ছেলেটা আমাকে না দিক, তাও তো একদিন ভালো ছিল, সুস্থ ছিল। এই দূর থেকে ওর ভালো থাকা দেখেও একটু করে শান্তি পেতাম, কিন্তু আজ তো চোখের সামনেই অন্ধকার নেমে এলো। তার কণ্ঠে তখন রুদ্ধ কান্নার গুমট। একদিন সে হাঁটতো, দৌড়াতো, হাসতো, আজ সে এক জায়গায় বসে আছে, উঠতে পারে না, বুকের ভিতর কেমন ছ্যাঁকা লাগে। মা হয়ে তো কিছুই করতে পারি না। মা তখন খাটের কোনায় বসে হাত জোর করে চুপি চুপি দোয়া করলেন, তুমি যদি আমাকে আরেকবার ওর হাঁটতে দেখতে দাও, আমি সমস্ত অভিমান ছেড়ে দেব, সব ভুলে যাব, শুধু ওর মুখে একবার হাসি ফোটাও। তার ফিসফিসানি কণ্ঠ বাতাসে মিলে গেল, আর হৃদয়ের গহীনে জমে থাকা মাতৃত্বের ব্যথা ধীরে ধীরে ভিজিয়ে দিতে লাগলো রাতের নিস্তব্ধতাকে। রাত জেগে মাত্র 2 দিনেই গোয়ালঘর দাঁড়িয়ে গেল। দীপু কাজ শেষ করে গোয়ালঘরের ছায়ায় বসে কিছুক্ষণ তাকিয়ে রইল নির্মম কাজটার দিকে, যেন নিজের হাতে গড়া একটা স্বপ্নের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে। তবে মুগ্ধতা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না, সঙ্গে সঙ্গে নতুন চিন্তা এসে ভর করলো মনে। গোয়ালঘর তো হলো, এবার গরু আনবে কিভাবে? 2টি ভালো জাতের গাই গরু কিনতে গেলে লাখখানেক টাকা চাই, এই টাকাটা সে কোথায় পাবে? নিজেকে প্রশ্ন করছিল দীপু। মাঝে মাঝে তার মনে হয় একা একজন মানুষের মাথায় এত কিছু কাজ করানো কঠিন, তাই যা সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটা রিয়ার সাথে বসে নেওয়া উচিত। রাতে বিছানায় শুয়ে দীপু মৃদু স্বরে বলল, গরু কেনার টাকা কোথায় পাই বলো তো? রিয়া একটু দেরি না করে নির্ভরতায় ভরপুর কণ্ঠে বলল, স্নেহাকে তুমি যে স্বর্ণের চেনটা দিয়েছিলে না, যেটা তুমি বলেছিলে কোনো পরিস্থিতির দেওয়া উপহার, ওইটা বিক্রি করি, আপাতত 2টা গরু কেনা যাক, পরবর্তীতে স্বাদ হবে, দিন ফিরবে, তখন ঠিক স্নেহার জন্য ওর চেয়ে ভালো একটা চেইন কিনে দেবো আমরা। রিয়ার কথা শুনে চুপ হয়ে গেল দীপু। চেইনটা দিয়েছিল অধরা, তার জীবনের এক অসমাপ্ত অধ্যায়, যে ভালোবাসা আজ অন্য কারোর ঘরে সংসার করছে। চেইনটা ছোট্ট এই টুকরোটাতেই একসময় তার ভাঙা হৃদয় স্পর্শ ছিল। এই চেনটাই তো অধরা সবসময় পড়ে থাকতো। কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলো দীপু, অধরা আছে, তবে আজ আর তার জীবনে নয়, অন্য কোথাও, অন্য কারো গল্পে। সেই স্মৃতি আঁকড়ে ধরে যদি আজকের বাস্তবতাকে অবহেলা করে, তবে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? নিজেকে প্রবোধ দিল সে, স্মৃতি তো মনে রাখলেই হয়, তার ধরে রাখার জন্য বস্ত্র প্রয়োজন হয় না। বেঁচে থাকাটাই এখন আসল, তবেই না নতুন কিছু গড়া যাবে। এই চেন বিক্রির টাকায় যদি আমাদের স্বপ্নের গোড়পতন হয়, তবেই সেটাই তো হবে স্মৃতির প্রকৃত সম্মান। সে মৃদু হাসল, পাশে তাকিয়ে দেখলো রিয়া ঘুমিয়ে পড়েছে। তার মুখের প্রশান্তির যেন একটা স্বপ্নের আলো ঝিকমিক করছে। জীবিত থাকলে তবেই তো স্মৃতি ধরে রাখা যায়। আর এখন আমাদের প্রথম দরকার জীবনটা টেনে নেওয়া একসাথে। তোমার ভালোবাসা, সঙ্গ আর সাহসে আমি পারবো রিয়া। আজ দীপু ঠিক করলাম, আর গ্যারেজে নয়, আজকের দিনটা শুধু তার স্বপ্নের জন্য। আজ সে হাটে যাবে, গরু কিনবে, ধীরে ধীরে স্বপ্নে বাস্তব রূপ দিবে। রিয়া স্নেহা ছোট্ট হাত ধরে কাছে এসে সাবধানে একটা কাপড়ে মোড়ানো স্বর্ণের চেন দীপুর হাতে তুলে দিয়ে বলল, এইটা বিক্রি করে যা হয় তা দিয়েই গরু কিনে আনবেন। আর যদি কিছু টাকা কম পড়ে তাহলে অল্প ধার করে নিয়েন, বাড়ি ফেরার পর আমি টাকাটা দিয়ে দিব। দীপু কিছুটা থমকে গেল, চোখে বিস্ময় মিশে এক অদ্ভুত কৃতজ্ঞতা। দীপু বলল, তুমি কোথা থেকে টাকা পাবে রিয়া? রিয়া হেসে বলল, আল্লাহ দিবে। দীপু একটু কপাল কুঁচকে বলল, হেয়ালি করো না রিয়া, এমন সময় তো কোনো ভরসা ছাড়া কথা চলে না। রিয়ার গলার সুর নরম অথচ দৃঢ়। রিয়া বলল, আল্লাহর উপর ভরসার চেয়ে বড় ভরসা আর কিছু হয় না। আপনি যান, ভালো দেখে 2টা গরু কিনবেন, যেন দুধ দেয় বেশি, জাত যেন ভালো হয়, এই আমি বলে দিলাম। দীপু হালকা হেসে বলে উঠল,
দীপু বলল, যথা আজ্ঞা মহারানী, আপনার আদেশ পালন করতে এখন হাটে রওনা হচ্ছি। রিয়ার মুখে ফুটে উঠল প্রশান্তির এক মিলান হাসি। তাদের ছোট্ট সংসার একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে এবং সেই আশার প্রতিটা ইটেই আঁকা ভালোবাসার ছোঁয়া। রিয়াদের বাড়িতে আবারও ফোন এলো। দিনের আলো ভেঙে উঠল সেই অশনি বার্তা। ভাইয়ার রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি ঠিকই, তবে অবস্থার কোনো উন্নতি নেই, বরং প্রতিনিয়ত অবনতির দিকেই চলছে। যেন অজানা কোনো অন্ধকার গিলে নিচ্ছে এক সময়ের দৃঢ় এক পুরুষকে। বিছানাতেই মলমূত্র ত্যাগ করছে তিনি, যার হাতে একদিন সংসারের হাল ছিল, আজ তাকে হুইল চেয়ার করে টেনে নিয়ে যেতে হয় প্রতিটি ছোট কাজের প্রয়োজন এবং একাধিক হাতের। এত বড়দেহী মানুষকে একা সামলানো তো কোনো একজনের পক্ষে সম্ভব নয়। কে থাকবে তার পাশে? প্রত্যেকেরই ডিউটি আছে, কারো ডিউটি সকাল, কারো বিকেল, কেউ রাত অবধি ব্যস্ত। তার মাঝখানে একজন অসহায় মানুষ যেন পড়ে আছে অবহেলার ছাওয়ায়, নীরবে করুণ চাহনিতে তাকিয়ে থাকে, হয়তো কারোর অপেক্ষায় নয়, শুধু একটুখানি মমতার ছোঁয়ার আশায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। আর তোমরা তো এখন আর আমাকে আগের মতো সাপোর্ট করছো না। তোমাদের কমেন্ট করতে বললে তোমরা কেউ কমেন্ট করো না, লাইক করো না। তো যাই হোক, তোমরা যতটুকু সাপোর্ট করছো এতেই আমি সন্তুষ্ট। তো সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।